বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 21শে জানুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের ফৌজদারি কার্যবিধির 15তম ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব ফৌজদারি মামলার বিচার। দেখেন, ফৌজদারি মামলার বিচার হয় ম্যাজিস্ট্রেট আদালতে 241 থেকে 250। ম্যাজিস্ট্রেট আদালতের সংক্ষিপ্ত পদ্ধতিতে আন্ডারলাইন করবেন 260 থেকে 265, আর দায়রা আদালতে 265 ক থেকে 265 ক। তো এখানে এই যে একটা শকের মতো আছে, ম্যাজিস্ট্রেট আদালত 241 থেকে 250, আর ম্যাজিস্ট্রেট আদালতে সামারি ট্রায়াল হয় মানে সংক্ষিপ্ত বিচার, সেটা আছে 260 থেকে 265। আর দায়রা আদালতে বিচার আছে 265 ক থেকে 265। তো এই জায়গায় আর কিছু পড়বো না, জাস্ট এতটুকুই মনে রাখবেন। এরপর দেখেন আসামির অব্যাহতি পাইছেন না, এই জায়গাও পড়বো না, কারণ অলরেডি আমরা অব্যাহতি সম্পর্কে বিস্তারিত পড়ছি, বুঝতে পারছেন? তো এই জায়গায় আসলে পড়ার কিছু নাই। জাস্ট আমরা এই জায়গায় একটা জিনিস আপনাদের মনে করাই দিই, ওই যে অব্যাহতি আবেদনের সময় মামলার শুনানির সময় মানে ডিসচার্জ শুনানির সময় মামলার রেকর্ড বিবেচনা করে, মনে আছে? উভয় পক্ষের বক্তব্য শুনে আর মামলার রেকর্ড বা কাগজপত্র বিবেচনা করে। এখন রেকর্ডটা কি, এটাই ডান সাইডে দেখেন, মামলার রেকর্ড এবং রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্র অর্থ পাইছেন? এই যে এই পাশে মামলার রেকর্ড এবং রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্রের অর্থ, পুরাতন বইতেও আছে দেখেন। তো এখানে কি বলতেছে, 241 ক বা 265 গ ধারায় অভিযুক্ত ব্যক্তির অব্যাহতির আবেদন শুনানির সময় ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত যেমন শুধুমাত্র মামলার রেকর্ড বা উক্ত রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্র বিবেচনা করবে। এখন আন্ডারলাইন করেন, মামলার রেকর্ড অর্থ হলো 173 ধারায় দাখিলকৃত পুলিশ রিপোর্ট। রিপোর্টের সাথে দাখিলকৃত কাগজপত্র অর্থ হলো পুলিশ কর্তৃক 161 ধারায় লিপিবদ্ধকৃত সাক্ষীদের জবানবন্দি, 164 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি, ময়নাতদন্তের রিপোর্ট, সুরতহাল রিপোর্ট, জব্দ তালিকা, মেডিকেল রিপোর্ট ইত্যাদি। ঠিক আছে, তাহলে রেকর্ড অর্থ কি এটা আমরা একটু জেনে নিলাম। এছাড়া এখানে আমরা বিগত বছর প্রশ্ন পড়বো, এই জায়গায় পড়ার কিছু নাই। বিগত বছর প্রশ্ন যদি পড়ি, দেখেন যে ফৌজদারি মামলার আন্ডারলাইন করবেন কোন পর্যায়ে, ফৌজদারি মামলার কোন পর্যায়ে আসামি ডিসচার্জের আবেদন করতে পারেন? চার্জ গঠনের সময়, মানে চার্জ গঠন এবং ডিসচার্জ আবেদন শুনানি এই দুইটা একই দিনে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে এখানে 3 নাম্বার প্রশ্নটা যদি দেখি, যে অভিযোগ বিষয় শুনানিকালে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দাখিলকৃত বিতর্কিত দলিলাদি বিবেচনা করা যাবে কিনা? ডিসচার্জ শুনানির সময় ওই আসামি কোন দলিলপত্র দেখালে, কাগজপত্র দেখালে এটা বিবেচনা করা যাবে কিনা? আমরা জানি কি, যাবে না। এই যে দেখেন, নজরুল ইসলাম বনাম রাষ্ট্র 50 ডিএলআর মামলায় বলা হয়েছে অভিযোগ গঠন বিষয়ে শুনানির সময় আসামির দাখিলি প্রমাণ তথা দলিলপত্র বিবেচনা করা যায় না এবং তার ভিত্তিতে আসামির বিরুদ্ধে কি মামলা বাতিল করা যায় না। তাহলে যদি বলেন যে স্যার, তাহলে আসামি যদি কোনো কাগজপত্র থেকেই থাকে, তাহলে আসামি গুলো দেখাবে কখন? এগুলা দেখাবে সাফাই সাক্ষীর সময়, যখন বিচার শুরু হবে তখন। 4 নাম্বার প্রশ্নটা দেখি, যে আসামির অব্যাহতি পাওয়ার দরখাস্ত বিবেচনার সময় নিম্নের কোন দলিল বিবেচনায় নেওয়া যায় না? দেখেন, আসামির দাখিলকৃত দলিলপত্র, আসামির দাখিলকৃত দলিলপত্র। আমরা চলে এসেছি চার্জ গঠন। তো চার্জ গঠন, ম্যাজিস্ট্রেট আদালত চার্জ গঠন করে 242, দায়রা আদালত 265 ঘ। এই জায়গায় পড়বো না, এটা আমরা অলরেডি জানি। ওই বিগত বছর প্রশ্ন দেখি, দেখেন এখানে একটা প্রশ্ন আছে যে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর কি করা হয় না?
অভিযোগ পাঠ করে শোনানো, তাকে সাফাই সাক্ষ্য বিষয়ে জিজ্ঞাসা করা, অভিযোগ ব্যাখ্যা করা, সে বিচার প্রার্থনা করে কিনা জিজ্ঞাসা করা। দেখেন বাস্তবে কিন্তু এই উত্তরে জায়গা 4 হচ্ছে যে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর কি করা হয় না, সে বিচার প্রার্থনা করে কিনা জিজ্ঞাসা করে। এটা করা হয় না, বাট বাস্তবে এটা করা হয়। এই ধারায় 242 ধারায় বা 265 ঘতে সে বিচার প্রার্থনা করে কিনা এটা জিজ্ঞাসা করে না, সে যা জিজ্ঞেস করে দোষী নাকি নির্দোষ। কিন্তু বাস্তবে জিজ্ঞেস করে যে আপনার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ, আপনি বিচার চান, ঠিক আছে। বাট মূল ধারায় কিন্তু এই কথাটা নাই। সো এই জন্য এখানে উত্তর হবে কি, সে বিচার প্রার্থনা করে কিনা জিজ্ঞাসা করা। এরপরে চলে আসি আমরা 2 নাম্বার প্রশ্নটা, ফৌজদারি মামলার চার্জ গঠনের দায়িত্ব কার? চার্জ গঠনের দায়িত্ব কিন্তু আদালতের বা কোর্টের, বুঝতে পারছেন। এরপরে আমরা চলে আসি অভিযোগের সত্যতা স্বীকারের দণ্ড, কনভিকশন অন প্লি অফ গিলটি। এই জায়গাও বিস্তারিত পড়বো না, অলরেডি ওখানে যেটা পড়ছি ওটা পড়লেই এনাফ ইনশাআল্লাহ। প্লি অফ গিলটি মানে কি, চার্জ গঠনের সময় তারা জিজ্ঞাসা করা যে আপনি কি দোষী নাকি নির্দোষ। সে যদি বলে আমি দোষী, তাহলে তাকে আদালত ইচ্ছা করলে সাজা দিতে পারে, তবে সাজা দিতে কি বাধ্য? সাজা দিতে বাধ্য না। আর এই গিলটি প্লিড করে ম্যাজিস্ট্রেট আদালত 243 ধারায়, আর দায়রা আদালত করে 265। তো আর যদি বলে যে গিলটি প্লিডের বিরুদ্ধে প্রতিকার কি, মানে গিলটি প্লিড মানে হলো যে আপনি গিলটি প্লিড করলেন, দোষ স্বীকার করলেন, আপনার সাজা দিয়ে দিছে। দোষ স্বীকার ভিত্তিতে যদি সাজা দেওয়া যায়, এই সাজার বিরুদ্ধে আর আপিল করা যায় না, এই সাজার বিরুদ্ধে করতে হবে রিভিশন। এটা যদিও আমাদের সামনে করব, ফৌজদারি কার্যবিধির ওই 412 ধারায় আছে, 412 ধারা আপিলের ক্ষেত্রে। 412 ধারায় বলছে যে দোষ স্বীকার করলে যদি আদালত কাউকে দণ্ড দেয়, সেই দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না। তাহলে গিলটি প্লিডের উপর ভিত্তি করে যদি কাউকে সাজা দেয়, তাহলে সেটার বিরুদ্ধে কি করা যাবে না, আপিল করা যাবে। আমরা বিগত বছরের একটা প্রশ্ন আছে 2013 সালের বিজিএস পরীক্ষা এসেছে, এটা একটু পড়ি দেখেন। যে একজন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পেনাল কোডের 379 ধারায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে চার্জ গঠন কালে আসামি গিলটি প্লিড করায় 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গিলটি প্লিড মানে আসামি তো স্বীকার করছে যে আমি আসলে চুরি করছি, তাই তারা সাজা দিছে। উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হলে নিম্নের কোনটি হতে পারে? এই দণ্ডাদেশের বিরুদ্ধে কি আপিল করা যাবে? এর বিরুদ্ধে আপিল করা যাবে না। কেন যাবে না? কারণ আপিলটা তো এই জায়গা করার সুযোগ নাই, গিলটি প্লিড করলে আপিল করা যায় না, বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতে বিচার সংক্রান্ত অন্যান্য বিধান সমূহ। গতদিন ব্যাখ্যা করেছিলাম যে গিলটি প্লিড করার পরে যদি শাস্তি না দেয়, তাহলে বিচার শুরু থেকে শুরু করে রায়ের আগ পর্যন্ত বাদ বাকি যা আছে ম্যাজিস্ট্রেট আদালত সবকিছু করে কত ধারায়? 244। আর এই ক্ষেত্রে দায়রা আদালত একটু ভিআইপি, তিনি সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করে 265 চ। সেই জায়গায় লাইন বাই লাইন পড়তে যাব না। আর সাক্ষ্য গ্রহণ করে কততে? 265 কত বলেন? 6। আর ম্যাজিস্ট্রেট আদালত বিচার শেষে দণ্ড অথবা খালাস দিবে কত ধারায়? 245 ধারায়। সো ওইটা পড়লেই এনাফ, এই জায়গায় পড়ার প্রয়োজন নাই। আর এই জায়গায় পড়বো না, একটু সামনে আগান। সেলফ প্র্যাকটিসের প্রশ্ন পড়ি। সেলফ প্র্যাকটিসে দেখেন ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা দায়েরের বিচার পদ্ধতি, সরি ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা বিচারের পদ্ধতি ফৌজদারি কার্যবিধি কত অধ্যায় আছে? 20 অধ্যায়। আর এই জায়গাতে যা যা আছে কষ্ট করে সব পড়ে ফেলবেন। সরাসরি আমরা চলে আসি এর পরের টপিকে। দেখেন ফরিয়াদির অনুপস্থিতি পাইছেন? 247 আছে না? ফরিয়াদির অনুপস্থিতি। বর্তমানে 2025 সালের সংশোধনী অনুসারে যে কোনো শেয়ার মামলায় যদি নালিশকারী হাজির না থাকে, তাহলে কি দিবে? মামলা খারিজ করে দিবে আর আসামিরে দিবে খালাস। আগে ছিল শেয়ার মামলা হলেই হতো না, শেয়ার মামলা আগে কি ইস্যু করতে হতো? সমন। তো এটাও ওখানে সংশোধন করে দিচ্ছে যে শুনানির জন্য নির্ধারিত দিনে নালিশকারী বা ফরিয়াদি হাজির না থাকলে
কি করবে সেটা 247 ধারায় বলা হয়েছে। সো এখানে আর কি আছে এগুলা পড়তে যাব না আমরা। আর আমরা জানি ওই ব্যক্তিগত হাজিরা থেকে বাদী যদি কে হয়, ওই ওই কাগজে বলে দিছে বাদী যদি কে হয়, সরকারি কর্মকর্তা হয়, তাহলে তাকে কি দিতে পারে, ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিতে পারে। বিগত বছরের প্রশ্ন দেখেন। আর একটা কথা বলে রাখি, ফৌজদারি কার্যবিধিতে খালাস হলেই আপিল। তাতে ওই খালাস মামলা খারিজের কারণে হোক, মামলা প্রত্যাহারের কারণে হোক, বিচার শেষে হোক, বা অন্য যেভাবেই হোক না কেন, আপস মীমাংসা হোক, খালাস হলেই কি আপিল। বুঝতে পারছেন? দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 247 ধারা মোতাবেক নালিশকারী অনুপস্থিতির কারণে আসামি খালাস পাবে যদি, এই যে দেখেন, সমন ইস্যু হয়। আগে উত্তর কি হতো, সমন ইস্যু হয়। আর 2025 সালের সংশোধনী অনুসারে এখন আর কি, নালিশি মামলা হলেই হলো, ওই জায়গায় সমন তেমন ইস্যুর প্রয়োজন নাই। এরপরে যদি বলে যে, পরের 2 নম্বর প্রশ্নটা পড়ি দেখেন, নালিশি মামলায় সমন ইস্যুর পর নালিশি মামলায় সমন ইস্যুর পর অভিযোগকারী নির্ধারিত তারিখে আদালতে হাজির না থাকলে আদালত কি আদেশ দিবে? দেখেন, নালিশি মামলায় সমন ইস্যুর পর অভিযোগকারী নির্ধারিত তারিখে আদালতে হাজির না থাকলে আদালত কি আদেশ দিবে? এখন নরমালি আমরা জানি কি, ওয়ারেন্ট জারি করবে, মামলা খারিজ করবে, আসামি খালাস পাবে, আসামি ডিসচার্জ। এখন আপনার কাছে মনে হচ্ছে মামলা খারিজও হয়, আসামি খালাস হয়। সো এই জায়গায় মেইনলি উত্তর যেটা হবে সেটা হলো আসামি খালাস। বুঝতে পারছেন? ওই জায়গায় কিন্তু মামলা খারিজের কথা স্পেসিফিক বলা নাই, যেটা বলা আছে কি, আসামি খালাস। আর বর্তমানে এখন আর সমন ইস্যুর প্রয়োজন নাই। এখন নালিশি মামলা হলেই যদি নালিশকারী অনুপস্থিত থাকে, এখন প্রশ্ন হলো ম্যাজিস্ট্রেট কি আসামির খালাস দিতে বাধ্য? না, বাস্তবে হয় কি, যে আসে নাই, কয়েক তারিখ দেখে, দেখার পরে তারপরে যদি না আসে তাহলে মামলা কি করে দেয়, খারিজ করে দেয়, আসামি পায় হচ্ছে খালাস। তো আমরা চলে আসি 248-এ। দেখেন 248 ধারা, পাইছেন? 248 ধারা অ্যাকচুয়ালি মামলা প্রত্যাহার আছে 248 আর 494। প্রথমে আমরা চলে আসি ধারা 248, অভিযোগকারী কর্তৃক নালিশ প্রত্যাহার, উইথড্রয়াল অফ কমপ্লেইন্ট। আমি গতদিন আপনাদের ব্যাখ্যা করেছিলাম যে সিআর মামলা প্রত্যাহার করলেই আসামি কি খালাস। তাহলে এই প্রত্যাহারটা চার্জ গঠনের আগে হোক আর চার্জ গঠনের আগে করলেও প্রত্যাহার করলে খালাস, প্রত্যাহার করলেও কি খালাস। এই যে দেখেন 248 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে, তবে অবশ্যই অবশ্যই কার অনুমতি লাগবে? ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে মামলা চূড়ান্ত আদেশ হওয়ার পূর্বে, চূড়ান্ত আদেশ হওয়ার পূর্বে যে কোনো সময় অভিযোগকারী নালিশ প্রত্যাহার করতে পারে। অভিযোগকারী নালিশ প্রত্যাহার করলে ম্যাজিস্ট্রেট আসামির কি দিবে? খালাস বা অ্যাকুইটাল দিবে। এখন এই খালাসটা এই 248-এর যে মামলা প্রত্যাহার, এটা কি চার্জ গঠনের আগে না চার্জ গঠনের পরে? কখন বলেন? চার্জ গঠনের আগে পরে এটা কোনো ব্যাপার না। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা যদি 494 ধারার, এটাও অলরেডি ব্যাখ্যা করেছি, 494 ধারায় মামলা প্রত্যাহার করে কে? পিপি। এই যে দেখেন 494 ধারা অনুযায়ী পাবলিক প্রসিকিউটর আদালতের সম্মতিতে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ রায় ঘোষণার পূর্বে প্রত্যাহার করতে পারে। আচ্ছা, এই যে দেখেন পাবলিক প্রসিকিউটর এই যে গোল দিবেন অভিযোগ গঠনের আগে, বিফোর এ চার্জ ইজ ফ্রেমড, মানে চার্জ গঠনের আগে মামলা প্রত্যাহার করলে আদালত আসামি কি দিবে? অব্যাহতি দিবে। আর পাবলিক প্রসিকিউটর অভিযোগ গঠনের পরে মামলা প্রত্যাহার করলে আদালত আসামির কি দিবে? এই লুৎফর সাহেব, 248-এর মামলা প্রত্যাহার আর 494-এর মামলা প্রত্যাহারের মধ্যে কি পার্থক্য আছে বলেন? 248 ধারায় মামলা প্রত্যাহার করলে আসামি খালাস পাবে, আর আগে করুন তারপরে। আর 494 ধারায় যদি চার্জ গঠনের আগে করে তাহলে অব্যাহতি পাবে, আর পরে করলে খালাস পাবে। 494 ধারায় কে প্রত্যাহার করে? আদালতের অনুমতির দরকার আছে? নাইম গাজী বলেন দি নাই।
উভয় ক্ষেত্রেই আদালতের অনুমতির দরকার আছে, কারণ মামলা তো আদালতে। তো 248 আর 494 পার্থক্য এখানে আছে, এটা পড়তে যাব না। একটা জিনিস শুনে রাখেন, সেটা হলো অব্যাহতি যদি দেয়, আসামিরে যদি অব্যাহতি দেয়, ওই একই বিষয়ের উপর ভিত্তি করে তার বিরুদ্ধে আবার মামলা করা যাবে। বাট আসামিরে যদি খালাস দেয়, তাহলে ওই একই বিষয় নিয়ে আর মামলা করা যাবে না। ধরেন একটা হত্যা মামলায় নির্মলের অব্যাহতি দিছে, তাহলে ওই সেম বিষয় নিয়ে নির্মলের বিরুদ্ধে আবার মামলা করা যাবে। কিন্তু কোন হত্যা মামলায় যদি নির্মলে খালাস দিত, তাহলে পরবর্তীতে ওই সেম হত্যা মামলায় নির্মলে আর মামলায় দেওয়া যেত না। এটাই বলে ডক্ট্রিন অফ ডাবল জিওপার্টি, সামনে গিয়ে পড়বো 403 ধারার বিধান। যাই হোক, এখানে জেনে রাখা ভালোটা একটু দেখেন। 248 ধারায় নালিশ প্রত্যাহারের অনুমতি দেওয়া বা অভিযুক্তকে খালাস দেওয়া ম্যাজিস্ট্রেটের জন্য কি বিবেচনামূলক। 248 ধারা শুধুমাত্র নালিশি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, আর 494 ধারা আন্ডারলাইন করবেন, জিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য। বিগত বছর প্রশ্ন দেখেন, অভিযোগ গঠনের পর পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতিতে কোনো মামলা প্রত্যাহার করলে, অভিযোগ গঠনের পরে বলছে, অভিযোগ গঠনের পরে যদি প্রত্যাহার করে কিভাবে? খালাস। সব প্রশ্ন পড়ে ফেলবেন কষ্ট করে। 6 নাম্বার প্রশ্নটা পড়ি দেখেন। আসামির বিরুদ্ধে চার্জ গঠনের পূর্বে প্রসিকিউশন কোন মামলা প্রত্যাহার করলে ফলাফল হবে কি? চার্জ গঠনের পূর্বে প্রসিকিউশন, এখন যদি বলেন স্যার এই জায়গা তো পিপি নাই, প্রসিকিউশন বলছে, প্রসিকিউশন মানে হলো রাষ্ট্রপক্ষ। সো আসামির বিরুদ্ধে চার্জ গঠনের পূর্বে রাষ্ট্রপক্ষ কোন মামলায় রাষ্ট্রপক্ষ থাকে? জিআর মামলায়। সো এক্ষেত্রে জিআর মামলায় যদি চার্জ গঠনের পূর্বে মামলা প্রত্যাহার করে, তাহলে আসামি কি পাবে? অব্যাহতি। সেলফ প্র্যাকটিসে যে প্রশ্ন আছে ইনশাআল্লাহ কষ্ট করে সব পড়ে ফেলবেন। চলে আসি 249 ধারা। দেখেন এই ধারাগুলো এখানে বিস্তারিত পড়তেছি না কেন বলেন তো? কারণ অলরেডি ওই পেজে সবকিছু পড়ছি, সো এই জন্য এই জায়গা দরকার নাই। তো তারপর দেখেন, মামলার কার্যক্রম বন্ধ করা, বন্ধ উপরে দেখছেন, বন্ধ করা এবং আসামিরে কি দেওয়া? মুক্তি দেওয়া। এই পাওয়ার টু স্টপ প্রসিডিংস, এখানে বন্ধর ইংরেজি কি ব্যবহার করছে? স্টপ। এবং মুক্তি দেওয়ারে বলছে কি? রিলিজ। তো এটা একটু পড়ি। নালিশ ব্যতীত, এটা গোল্ডেন, কি বলেন? নালিশ ব্যতীত অন্য কোনো ভাবে রুজুকৃত বা দায়েরকৃত মামলায় গোল দিবেন যে কোনো পর্যায়ে দণ্ড বা খালাসের রায় ঘোষণা না করে মামলার কার্যক্রম বন্ধ করে আসামিকে মুক্তি দিতে ফৌজদারি কার্যবিধি 249 ধারায় ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হয়েছে। তো যেটা আমরা ওখানে পড়ি নাই সেটা হলো যে সকল ম্যাজিস্ট্রেটগণ 249 ধারায় মামলা কার্যক্রম বন্ধ করতে পারে। এটা একটু দেখবো, যে সকল ম্যাজিস্ট্রেটগণ 249 ধারায় মামলা কার্যক্রম বন্ধ করতে পারে। কে পারে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, আন্ডারলাইন করেন। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে, বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পূর্ব অনুমতি নিয়ে অন্য কোনো ম্যাজিস্ট্রেট পারে। তাহলে সবাই কিন্তু পারে না। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, সিজিএম এর অনুমতি নিয়ে অন্য কেউ পারে। এটা ওখানে আমরা পড়ি নাই, ঠিক আছে? প্রযোজ্যতা অপ্রযোজ্যতা এটা আমরা জানি যে 249 ধারা শেয়ার মামলার বাদে অন্যান্য সকল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। আর আমি তো আপনাদের অলরেডি ব্যাখ্যা করছি ওই দিনই যে চার্জ গঠনের পরে যখন রাষ্ট্রপক্ষ তারিখের পর তারিখ যাচ্ছে, তারা সাক্ষী আনতে পারে নাই, তখন আসামি পক্ষ আবেদন করে যে আমার মামলার কার্যক্রম বন্ধ করে তাদেরকে কি দেওয়া হোক? মুক্তি দেওয়া হোক। এই হলো কথা। তো পরের পেজে দেখেন একটা উদাহরণ আছে, উদাহরণটা একটু পড়ি। ম্যাজিস্ট্রেট কোর্টে বিচারাধীন মামলায় পুলিশ প্রয়োজনীয় সাক্ষী হাজির করতে ব্যর্থ হয়। পুলিশ হাজির করতে ব্যর্থ হয়েছে, তার মানে এটা কি মামলা? মামলা। শুনানি মুলতবি করে পুলিশকে সাক্ষী হাজির করার জন্য ম্যাজিস্ট্রেট কতিপয় সময়ও দিয়েছে, তারপরে পুলিশ সাক্ষী হাজির করতে ব্যর্থ হয়। যেহেতু পুলিশ সাক্ষী হাজির করতে ব্যর্থ হচ্ছে, সেহেতু 249 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট মামলার কার্যক্রম বন্ধ করে অভিযুক্তকে মুক্তি দিতে পারে। বাট একটা সাক্ষীও যদি শুরু হতো, মানে একজনের সাক্ষ্য গ্রহণ করা শুরু হয়েছে,
ওনারা জেরা করছে বা শুরু হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর 249 অনুসরণ করতো না। 249 তখনই অনুসরণ করবে যে চার্জ গঠনের পর একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এখন পর্যন্ত সম্ভব হয় নাই। পরবর্তীতে যদি পুলিশ সাক্ষী হাজির করতে পারে তাহলে ম্যাজিস্ট্রেট পুনরায় মামলার কার্যক্রম শুরু করবে এবং অভিযুক্তকে হাজির হওয়ার নির্দেশ দিবে। কিন্তু পুলিশ যদি সাক্ষী হাজির করতে ব্যর্থ হয় তাহলে ম্যাজিস্ট্রেট খালাসও দিতে পারে। এটা হলো পরের কথা, বাট এটা হলো ওই যে মামলার রেফারেন্স, যে পুলিশ যদি একেবারে কোনোদিনই হাজির করতে ব্যর্থ হয়েছে তাহলে এক পর্যায়ে মামলায় কি দিবে? খালাস দিবে। কারণ আপনি এটা মনে করেন যে একটা মামলায় যদি কোনোদিনই সাক্ষী হাজির না করে তাহলে মামলা কি আজীবন ওই ভাবে থাকবে নাকি? বাট এটা কিন্তু ধারায় বলে নাই। এই যে ছোট্ট করে একটা ফুট নোট আছে দেখছেন, ওই জায়গায় বলছে 49 ডিএলআর এডি 36, এটা বলছে কোন মামলায়? এই মামলায়। ধরেন একটা জিয়ার মামলা দীর্ঘদিন যাবত এই আসামি মুক্ত হয়ে আছে এবং মামলার কার্যক্রম বন্ধ করছে, 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, রাষ্ট্রপক্ষ কোনোদিনই এই মামলার সাক্ষীদের আনতে পারে নাই, তাহলে শেষ পর্যায়ে কি আদালত কি দিবে? আসামিদের খালাস দিবে, সেটা বলছে। এখন প্রশ্ন হলো, যদি বলেন স্যার কত দিনের মধ্যে আনতে পারে নাই, তার কিন্তু কোনো কথায় জায়গা নাই। এটা হলো ওই মামলার প্রেক্ষাপট অনুসারে বিবেচনা করবে। তো যেহেতু পুলিশ সাক্ষী হাজির করতে ব্যর্থ হচ্ছে সেহেতু 249 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট মামলা কার্যক্রম বন্ধ করে অভিযুক্তের কি দিতে পারে? মুক্তি দিতে পারে। পরবর্তীতে এটা তো যে খালাস দিতে পারে এই পর্যন্ত করছি, সরি 249 ধারায় শুধুমাত্র মামলা কার্যক্রম বন্ধের ক্ষমতা দেওয়া হয়নি, বরং ম্যাজিস্ট্রেটকে মামলার কার্যক্রম আন্ডারলাইন করবেন, পুনরায় শুরুর ক্ষমতাও দেওয়া হয়েছে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট মামলার কার্যক্রম বন্ধও করবে 49-এ, 249 শুরুও করবে কত? 249। আপনারা সিরিয়ালি মনে রাখবেন 47, 247, 248 সিআর, 249 সিআর নন জিআর, আর 50 সর্বসাধারণের জন্য প্রযোজ্য। ওই জায়গায় সিআর জিআর নন জিআর এর সীমাবদ্ধতা নাই। হ্যাঁ, তো প্রতিকার যদি আসেন যে 249 ধারা আমরা জায়গায় কয়টা প্রতিকার পাইছিলাম বিপাশ ভাই? 249 ধারায় মামলা কার্যক্রম বন্ধ করলে সংক্ষুব্ধ কে বলেন? সংক্ষুব্ধ কে? বাদী। তাহলে বাদীর প্রতিকার কি? নতুন করে মামলা করতে পারে আর আর আরো একটা আছে, মামলা নতুন করে মামলা চালানোর জন্য তিনটা প্রতিকার। পুনরায় ওই মামলা চালুর আবেদন করতে পারে, অথবা রিভিশন করতে পারে, অথবা কি নতুন মামলা করতে পারে। তো এই জায়গার প্রতিকার আমরা পড়তে যাব না, জেনে রাখা ভালো, পড়বো না, সংক্ষেপে মনে রাখুন। এটা একটু দেখি, দেখেন পাইছেন? এই যে দেখেন 247-এ খালাস, প্রতিকার কি? আপিল। আমি কি বলছিলাম? খালাস হইলেই কি? আপিল। অভিযোগ প্রত্যাহার, খালাস, প্রতিকার কি? আপিল। মামলার কার্যক্রম বন্ধ, মুক্তি, প্রতিকার কি? রিভিশন। চার্জ গঠনের আগে মামলা প্রত্যাহার, অব্যাহতি, প্রতিকার কি? অব্যাহতি হলেই রিভিশন, আর খালাস হইলেই আপিল। পাবলিক প্রসিকিউশন কর্তৃক চার্জ গঠনের পর মামলা প্রত্যাহার, খালাস, প্রতিকার কি? আপিল। তো বিগত বছর একটা প্রশ্ন পড়ি, 2022 সালের পরীক্ষা এসেছে, দেখেন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর 249 ধারা বিধান মতে ম্যাজিস্ট্রেট আসামিকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে মামলাটি ড্যাশ করবেন। অনেকে স্থগিত দাগাইছেন, বাট যদি বন্ধ না থাকতো তাহলে উত্তর হতো স্থগিত, বুঝছেন? কারণ এই জায়গায় আক্ষরিক অর্থে স্টপের বাংলা হচ্ছে কি? বন্ধ। এখন যদি বলেন স্যার স্টপের বাংলা যে বন্ধ, এটা আমি কেমনে বুঝবো? বোঝার উপায় হলো ওই যে এই প্রশ্নের ইংলিশ ভার্সন থাকে, বাংলা ভার্সন থাকে। ইংলিশ ভার্সনে সি তে স্টপই আছে, তাহলে স্টপ মানে কি? বন্ধ। ওই জায়গায় মূল ধারায় তো স্টপই আছে, তার মানে যেহেতু সি তে স্টপই আছে তাহলে বাংলায় সি তে কি আছে? বন্ধ। তাহলে উত্তর কি? বন্ধ। তো এখন আর সেই সিস্টেম আপনাদের নাই। এখন পরীক্ষা হয় ইংরেজিতে দিবেন নাহলে বাংলায় দিবেন। পরীক্ষার দেওয়ার সময় ওখানে ফর্ম পূরণের সময় অপশন আছে যে আপনি কি বাংলায় পরীক্ষা দিতে চান নাকি ইংরেজিতে পরীক্ষা দিতে চান। আবার রিটেনের প্রশ্ন বাংলা ইংলিশ দুইটাই হবে, বাট প্রিলির প্রশ্ন হয় আপনি বাংলায় পাবেন নাইলে ইংলিশে পাবেন। আর এখন
এই যে আপনারা মাঝে মাঝে আমার এই জায়গায় যারা আছে তারা বলে যে স্যার এই যে লেখা একটু ছোট হয়ে যাচ্ছে, যারা একটু চোখের সমস্যা, তো তাদের উদ্দেশ্যে বলি আসল যে প্রশ্নপত্র পাবেন ওই লেখা আমার এই জায়গার চেয়েও ছোট, ওই জায়গা আমার এই জায়গার চেয়েও আলো কম, বুঝতে পারছেন? এবং বর্তমানে 100 প্রশ্ন এক পাতায় শেষ। আগে তো এপি টপি টেপি টপি মোটামুটি 4 পেজে হতো, আর এখন এমসিকিউ প্রশ্ন এক পাতায়, এক পাতায়, এই যে এরকম এক পাতা, হ্যাঁ এক পাতায় শেষ, বুঝতে পারছেন? তো এজন্য সকল প্রকারের অভিজ্ঞতা আমাদের থাকতে হবে। 2 নম্বর প্রশ্নটা পড়ি, দেখেন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর সেকশন 249 এর অধীনে বিচার বন্ধ হলে অভিযুক্ত ব্যক্তি কি পাবে? মুক্তি পাবে। তো এই জায়গায় মোটামুটি যা যা আছে এগুলো ইনশাল্লাহ পারবেন। সেলফ প্র্যাকটিসে যে প্রশ্ন সব মুখস্থ করে ফেলবেন নাকি? মুখস্থ করবেন না? কোন প্রশ্ন জীবনেও মুখস্থ করবেন না, আগে ডান সাইডের উত্তর ঢাকবেন, ঢেকে আপনি প্রশ্নটা পড়বেন, পড়ার পরে আপনার উত্তর কোনটা এটা কি মিলাবেন, তারপরে উত্তর দেখবেন যে আমার উত্তরের সাথে এই উত্তর মেলে কিনা। আচ্ছা, আমরা সর্বশেষ একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা একটু পড়ি, হয়তোবা পুরাতন বইতে নেই। সেটা হলো যে কোন ফৌজদারি মামলায় 2 জন গুরুত্বপূর্ণ সাক্ষী বিদেশে গমন করেছে, রাষ্ট্রপক্ষ শুনানির জন্য নির্ধারিত দিনে তাদের হাজির করতে ব্যর্থ হয়েছে, কতিপয় সময় দেওয়ার পরও রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে ব্যর্থ হচ্ছে, এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি করতে পারে? খালাস বা দণ্ডের রায় ঘোষণা না করে মামলা কার্যক্রম বন্ধ করতে পারে এবং অভিযুক্তরে কি দিতে পারে? মুক্তি দিতে পারে। আমরা চলে এসেছি মিথ্যা, তুচ্ছ এবং বিরক্তিকর অভিযোগ। মিথ্যা, তুচ্ছ, বিরক্তিকর অভিযোগ আমরা ওই পেজে এত সুন্দরভাবে পড়ছি যে এই জায়গার দরকারই নাই, এই ওই জায়গা যা আছে বরং এই জায়গা তা নাই, ঠিক আছে? আর এই জায়গায় পুরাতন বই যাদের আছে তারা একটু ঠিক করে নিয়েন, ওই পেজ থাকলে আর এই জায়গা দরকার নাই আর কি, বুঝতে পারছেন? তো বিগত বছরের প্রশ্ন যদি আমরা এখানে আসি, বিগত বছরের প্রশ্ন যদি এখানে আসি, দেখেন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 250 2 ধারা অনুসারে ফরিয়াদি এ মিথ্যা অভিযোগ করার জন্য দোষী সাব্যস্ত হন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে ক্ষতিপূরণ বাবদ অনধিক কত টাকা নির্দেশ দিতে পারেন? এই অপশনে বর্তমান উত্তরই নাই। 1000, 2000, 3000, 4000, বর্তমানে কত? 50,000। এখন যদি বলেন স্যার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শব্দ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোন শ্রেণী ম্যাজিস্ট্রেট? যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিই, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তো এই জায়গা যা আছে এগুলো সব পড়ে ফেলবেন, আমরা চলে আসবো সংক্ষিপ্ত বিচারে। তো তার আগে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে জিজ্ঞাসা করতে পারেন, এই যে যতটুকু আমরা পড়লাম কোনো প্রশ্ন আছে কিনা? একটা জিনিস কি লক্ষ্য করতেন যে আমরা ওই পেজটা সমান সমান ওই জায়গায় 471 থেকে 496, তার মানে হলো 81, 91, 25 পেজ, মানে আমরা ওই এক পেজ সমান সমান আইন পাঠের কয় পেজ পড়ছি? 25 পেজ। আচ্ছা আচ্ছা, আমাদের মাগরিবের নামাজের বিরতি, তারপরে আমরা নতুন করে শুরু করব সংক্ষিপ্ত বিচার। আজকে কোনো ক্লাস টেস্ট নাই, আগামী শুক্রবারে ক্লাস টেস্ট হবে 40 মার্কের। আজকে আমরা পড়বো আর সংক্ষিপ্ত বিচার পদ্ধতি, সামারি ট্রায়াল, পাশে লিখে রাখেন 22তম অধ্যায়। 22তম অধ্যায়, ধারা 260 থেকে 265। সংক্ষিপ্ত বিচার বলতে এমন বিচার অন্তর্ভুক্ত করে যা দ্রুত নিষ্পত্তির জন্য করা হয়, আন্ডারলাইন করবেন গুরুতর নয় এমন অপরাধ, এবং যে অপরাধগুলোর জন্য আন্ডারলাইন করবেন লঘু শাস্তি হয়। লঘু শাস্তি বুঝেন, মানে কম শাস্তি হয়, সেই সব অপরাধগুলোর বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়। যে সকল ম্যাজিস্ট্রেটগণ সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারে এবং যে সকল অপরাধগুলো সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যায় তা 260 ধারায় আলোচনা করা হয়েছে, এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের প্রক্রিয়া এবং শাস্তি প্রদানের সীমা সম্পর্কে 262 ধারায় আলোচনা করা হয়েছে। তো আমি এগুলা ছাড়া একটু বলি, সংক্ষিপ্ত বিচার মানে হলো, দেখেন আমরা যখন কালকে কতদিন আলোচনা করলাম যে প্রথমে চার্জ গঠন যেদিন করা হয়, আর ডিসচার্জ শুনানি একদিনে হয়, তারপরে সাক্ষ্য গ্রহণ হয়, সাক্ষ্য গ্রহণ আবার একদিনে কখনো কখনো হয়, কখনো কখনো হয় না, জেরা হয়,
তারপরে হলো 342 আর একদিন হয়, সাফাই সাক্ষী দিতে চাইলে দেখা গেলো ওইটা আর একদিন হয়, আর্গুমেন্ট আর একদিন হয়, তারপরে যায় হচ্ছে রায়। তো সামারি ট্রায়ালে কোন দ্রুত বিচারের জন্য এই পর্যায়গুলো হয় ঠিক আছে, কিন্তু এগুলা দেখা গেলে একদিনেও করা সম্ভব। যে এই যে 342 দোষ স্বীকার মানে চার্জ গঠন, সাক্ষ্য গ্রহণ, 342 আর্গুমেন্ট সবকিছু করবে কয়দিনে? একদিনে, মানে যাতে দ্রুত। এর আগে একদিনে করার বিধান ছিল না, 2025 সালের সংশোধনীতে করছে যে সামারি ট্রায়ালে এখন একদিনেই এই মোবাইল কোর্টের মতো বিচারিক ম্যাজিস্ট্রেটগণও সামারি ট্রায়াল করে একদিনেই কি দিতে পারবে? বিচার শেষ করতে পারবে। বুঝতে পারছেন? তো সামারি ট্রায়ালের অর্থ হলো যে বিস্তারিত বিচার পদ্ধতি অনুসরণ করার দরকার নাই, যেহেতু এটা ছোটখাটো অপরাধ, এজন্য যাতে দ্রুত বিচারটা শেষ করা যায়। তাহলে সামারি ট্রায়ালে প্রথম যেটা দেখবো দেখেন 260 ধারায় সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা। নিম্নলিখিত ম্যাজিস্ট্রেটগণ সংক্ষিপ্ত বিচার করতে পারে। প্রথমে দেখেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তারপরে এখানে লেখা আছে ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, ক্ষমতাপ্রাপ্ত টুকু কেটে দেবে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, আর কে পারে? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে। আর তারপরে দেখেন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে এমন কোন ম্যাজিস্ট্রেটের বেঞ্চ। তাহলে যাদেরকে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে এমন কোন বেঞ্চ। তারপরে এখানে একটু স্টার দিয়ে ডান সাইডে একটু লেখেন যে 260 ধারায় 14টি ক্ষেত্রে সামারি ট্রায়াল হতে পারে। 260 ধারায় 14টি ক্ষেত্রে সামারি ট্রায়াল হতে পারে। চোদ্দটি ক্ষেত্র মানে এলাকা, এখানে বিভিন্ন অপরাধের কথা বলছে যে অমুক 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 অপরাধের ক্ষেত্রে সামারি ট্রায়াল হতে পারে, এরকম ক্ষেত্র আছে কয়টা? 14টা। তো আমরা চলে এসে জেনে রাখা ভালো, সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে কোন অপরাধে কোন ব্যক্তি অপরাধী হলে গোল দিবেন 2 বছরের অধিক মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা যাবে না, এটা বিবিআই। পরীক্ষায় প্রশ্ন আসবে যে সামারি ট্রায়ালে সর্বোচ্চ কত দিনের সাজা দেওয়া যায়? 2 বছর। বুঝছেন? অর্থাৎ সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 2 বছরের কারাবাস দিতে পারে। সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 200 টাকার বেশি জরিমানা না করলে তার বিরুদ্ধে আপিল করা যাবে না। অর্থাৎ 200 টাকা বেশি জরিমানা করলে আপিল করা যাবে। বর্তমানে 200 টাকা নাই, বর্তমানে হয়েছে কত জানেন? 5000। এই জায়গায় একটু লিখে নেন, 200 টাকা কত লিখবেন? 5000। অর্থাৎ বর্তমানে যদি সামারি ট্রায়ালে শুধু 5000 টাকা পর্যন্ত জরিমানা করে তাহলে আপিল করা যাবে না, 5000 টাকার বেশি করলে আপিল করা যাবে। 2025 সংশোধনী, 200 টাকা কত লিখবেন? 5000। 5001 টাকা দিলে আপিল করা যাবে, 5000 পর্যন্ত আপিল করা যাবে না। বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য পেনাল কোড 1860 এর কোন ধারায় অপরাধের বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যাবে না? দেখেন আমরা কোনো ধারা টারা কিছু জানি না, এখন বলছে যে কোন ধারায় যাবে না। যদি দণ্ডবিধি সম্পর্কে ধারণা থাকে তাহলে আমরা দেখবো যে কোন ধারার শাস্তি বেশি সেটা যাবে না। 323 এর শাস্তি 1 বছর, 406 এর শাস্তি 3 বছর, 426 এর শাস্তি 1 বছরের কম, 326 এর শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে কোনটা সামারি ট্রায়াল হবে না? 326 সামারি ট্রায়াল হবে না। বুঝছেন? তারপরে 2 নাম্বারটা দেখেন, 2022 সালে আসছে যে নিম্নের কোন অপরাধের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি প্রযোজ্য? তাহলে আমরা দেখবো গুরুতর আঘাত, এটা শাস্তি বেশি। দণ্ডনীয় নরহত্যা শাস্তি বেশি। বেপরোয়া যান চালিয়ে যান চালানোর দ্বারা মৃত্যু, এটা শাস্তি বেশি। সাধারণ আঘাত, এটার শাস্তি কম। তাহলে সামারি ট্রায়াল হবে কি? ফৌজদারি কার্যবিধি অনুসারে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কত বছর? 2 বছর, এটা মনে রাখেন। এরপরে 8 নাম্বার প্রশ্নটা দেখেন, আপনাদের পুরাতন বইতে আছে বাট সিরিয়াল এলোমেলো হতে পারে, যে সরকার ফৌজদারি কার্যবিধির কত ধারার অধীন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের এখতিয়ার প্রদত্ত হয়েছে এমন কোন বেঞ্চকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করার ক্ষমতা দিতে পারে? কাকে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের এখতিয়ার প্রদত্ত হয়েছে এমন কোন বেঞ্চকে? নরমালি আমরা এর আগে জানি যে সামারি ট্রায়াল করতে পারে কারা? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের বেঞ্চ নাকি? তাহলে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সামারি ট্রায়াল করতে পারে
কত ধারায়? 261 ধারায়। এখানে একটু লিখে রাখেন 261 ধারায় 4টি ক্ষেত্রে। 261 ধারায় স্টার দিয়ে লেখেন 261 ধারায় 4টি ক্ষেত্রে। লিখছেন 261 ধারায় কয়টি ক্ষেত্রে? আর 260 ধারায় কয়টি ক্ষেত্রে? 14টি ক্ষেত্রে। আচ্ছা, 10 নম্বর প্রশ্নটা পড়ি দেখেন। ড্যাশ সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যেতে পারে: মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ, অনধিক 7 বছর কারাদণ্ডযোগ্য অপরাধ, অনধিক 2 বছর কারাদণ্ডযোগ্য অপরাধ। কি অপরাধ বলেন? অনধিক কত? 2 বছর। 11 নম্বর প্রশ্নটা ভিভিআই, চুরিকৃত সম্পত্তির মূল্য 1.5 টাকার বেশি না হলে চুরির অপরাধ সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যেতে পারে। যদি চুরিকৃত সম্পত্তির মূল্য আগে ছিল 10,000, এখন এটা হচ্ছে 5 লাখ, লিখে নেবেন। আগে 10,000 টাকা পর্যন্ত যদি চুরি হতো ওই বিচার হতো সামারি ট্রায়ালে, আর এখন 10,000 টাকা সংক্ষিপ্ত করে দিছে, 10,000 টাকা বাড়াইছে কত? 5 লাখ। 5 লাখ টাকা পর্যন্ত যদি চুরিকৃত সম্পত্তির মূল্য হয় তবুও সেটা কি হবে? সামারি ট্রায়ালে হবে। আর 5 লাখের জায়গা যদি 5 লাখের 1 টাকা হয় তাহলে হলো রেগুলার যে বিচার সেটা। বুঝতে পারছেন? তাহলে এই জায়গায় সামারি ট্রায়ালে দুইটা জিনিস সংশোধন করছে। এই চুরিকৃত সম্পত্তি বা অন্যান্য যে বিষয়গুলো আগে ছিল 10,000, এর জায়গায় এখন হচ্ছে কত? 5 লাখ। আর সামারি ট্রায়ালে 200 টাকা দিলে জরিমানা আপিল করা যেত না, বর্তমানে 200 টাকা হয়েছে কত? 5,000। এই যে 12 নম্বর প্রশ্নটা যদি পড়েন, যে সংক্ষিপ্ত বিচারে প্রদত্ত ড্যাশের বিরুদ্ধে আপিল করা যায় না, অনধিক কত? এই জায়গায় লেখা আছে 200, 200 কেটে লেখেন 5,000। অনধিক 5,000 টাকা অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল করা যায় না। আমরা চলে আসি অব্যাহতি, খালাস এবং মুক্তি। ডিসচার্জ, অ্যাকুইটাল এন্ড রিলিজ। ডিসচার্জ, অ্যাকুইটাল এন্ড রিলিজ। আমরা এখন পর্যন্ত রিলিজের ধারা পাইছি কয়টা বলেন তো? 249। রিলিজের ধারা পাইছি 249। অব্যাহতির ধারা পাইছি 4টা: 202 খ, 241 ক, 265 গ, 494 ক। বুঝছেন? খালাসের ধারা আমরা বেশ কয়েকটা পাইছি। প্রথমে 494 খ, 245, 247, 248 নাকি, 265 জ, 265 ট। আরো সামনে পাবো। তো এখন যদি বলি যে অব্যাহতি, খালাস এবং মুক্তি এগুলোর মধ্যে পার্থক্য কি? সহজ কথায়, খালাস মানে কাউরে খালাস করে দেওয়া, মানে ওই অপরাধের সাথে তারা সম্পৃক্ত, মানে ওই মামলার বিচার তার কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। অর্থাৎ মামলার বিচার শেষে দেওয়া হয় আসামিকে খালাস। আর বিচার শুরুর পূর্বে, মানে চার্জ গঠনের আগে দেওয়া হয় কি? অব্যাহতি। অব্যাহতি মানে হলো যেটা পার্মানেন্টলি কোনো মুক্তি না, তার বিরুদ্ধে আবার এই অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে আবার মামলা হতে পারে। আর মুক্তি, মুক্তিটা আমরা এখন পর্যন্ত এক জায়গায় পেয়েছি, সেটা হলো 249 ধারায়। তাও জিআর বা নন জিআর মামলার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ যদি সাক্ষীদের হাজির করতে না পারে, দেখা গেলো দিনকে দিন আসামিরা আসতেছে যাচ্ছে, তাদের হয়রানি থেকে বাঁচানোর জন্য তাদেরকে সাময়িকভাবে মুক্তি প্রদান করে মামলার কার্যক্রম বন্ধ করতে পারে। এটা হলো মুক্তি। তো খালাস, অব্যাহতি এবং মুক্তি কে কে বোঝেন নাই আমাকে একটু বলেন তো, এই জায়গায় যারা যারা আছেন। আর একটা জিনিস বলে রাখি, সেটা হলো খালাসের বিরুদ্ধে সর্বদা করা যাবে কি? আপিল। আর অব্যাহতির বিরুদ্ধে রিভিশন, আবার মুক্তির বিরুদ্ধেও কি? বুঝতে পারছেন? আচ্ছা, এই আপনারা এই জায়গায় যারা আছেন, নিজের ইচ্ছায় বলতে চান কে খালাস, অব্যাহতি, মুক্তি কি বুঝাইতে পারবেন কে? বলেন। বা বুঝেন নাই কি সেটা বলেন, কে বুঝেন নাই? বিপাশ ভাই বুঝতেন? হাউল হোসেন খান, নির্মল, খালাস, অব্যাহতির, মুক্তি বলেন, বুঝাই বলেন। আপনি দাঁড়ান, দাঁড়াই বলেন, দাঁড়ান দাঁড়ান, দাঁড়াইয়া সবাই বলেন, হাত পা নাড়াচাড়া করে বুঝান। খালাস, অব্যাহতি আর
মুক্তি। অব্যাহতি ম্যাজিস্ট্রেটের চেয়ারম্যান যে কোনো পর্যায়ে যদি নালিশকারী মামলা প্রত্যাহার করে তাহলে আসামি পাওয়ারও খালাস। এমন নয়, আসামি পায় খালাস ওনাদের বুঝেন, আমার না। আর এলো খালাস। আর অব্যাহতি আছে কি ম্যাজিস্ট্রেট কোর্ট হোক আর দায়রা জজ হোক, যদি পিটি সাত গঠনের আগে যদি মামলা প্রত্যাহার করে তাহলে আসামি পায় অব্যাহতি। আর যদি ওই সেম মামলাটা যদি সাত গঠনের পরে পিটি মামলা প্রত্যাহার করে তাহলে পায় হলো খালাস। আর মুক্তিটা হচ্ছে দেখা যাচ্ছে কোনো জিয়ার মামলায় দীর্ঘদিন যাবৎ চলছে রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে পারে নাই, তখন আসামি কার্যক্রম মানে করে আসামিকে মুক্তি দিতে পারে। বসেন, যেভাবে বলছেন। জি, আচ্ছা যাই হোক, তাহলে আপনি বলেন। লালান সাহেব বলেন। আচ্ছা, তো তাহলে আমরা এই জায়গায় খালাস অব্যাহতি একটা শখ আছে। দেখেন খালাস আমরা কোথায় কোথায় পাইছি দেখেন। এই আর এগুলা পড়লাম না, বুঝছেন, এগুলো তো সব পড়ছি আমরা। এই জন্য আপনারা বাসায় বসে এমনি রিডিং পড়ে নিয়েন, কোনো কিছু না বুঝলে আমাদের জানায়েন। 245 ধারায় খালাস দেয়, 47-এ দেয়, 48-এ দেয়, 265 জতে দেয়। এই খালাসগুলো আমরা জানি নাকি? এই 339 ক 2 পাইছেন? 339 ক 2 দুষ্কর্মের সহযোগী ক্ষমা শর্ত পূরণ করলে তারেও কি দেয়? খালাস দেয়। এটা সামনে আমরা পাবো। 345-এর 6 আপোষ মীমাংসা করলে খালাস, এটা সামনে পাবো। 376-এর গ ডেট রেফারেন্স শুনানি করলে আসামিরে খালাস দেয় হাইকোর্ট বিভাগ। 494 খ তো আমরা কি পাইছি। আর অব্যাহতি আছে কয় জায়গায় দেখেন? অব্যাহতি আছে 202 2 খ, 241 ক, 265 গ আর 494। অব্যাহতি হলেই প্রতিকার কি? রিভিশন। খালাস হলেই প্রতিকার কি? আপিল। এই যে আমরা চলে এসেছি অনুসন্ধান ও বিচারের সাধারণ বিধানসমূহ, জেনারেল প্রভিশন অ্যাজ টু ইনকোয়ারি এন্ড ট্রায়াল, ধারা 337 থেকে 339 ক। 337 থেকে 339 ক। শর্ত সাপেক্ষে দুষ্কর্মের সহযোগীকে ক্ষমা প্রদর্শন, কন্ডিশনাল পার্ডন টু অ্যান অ্যাকমপ্লাইস। আপনাদের ভাগ্য ভালো বা আমাদের ভাগ্য ভালো, ওই 265 খর পরে বাদ বাকি ধারা হচ্ছে বাতিল। এই 37-এর আগ পর্যন্ত যদি আপনারা কেউ জিজ্ঞেস করে যে 330 ধারায় কি আছে ফৌজদারি কার্যবিধির, 330 ধারা এখন আর বলবৎ নাই, ধারা কিছু কমায় বাতিল করে দিছে। তো এই যে 337 থেকে 339 ক, এখানে প্রকৃতপক্ষে আলোচনা করছে রাজ সাক্ষীর বিচার পদ্ধতি। কি বলেন? রাজ সাক্ষী। রাজ সাক্ষী তো সাক্ষী তো বুঝেন। আর রাজ সাক্ষী কে? তাহলে রাজ সাক্ষী হলো যে প্রথমে সে থাকে আসামি, পরবর্তীতে তাকে ওই শর্ত দেওয়া হয় যে তুমি যদি প্রকৃত সত্য প্রকাশ করো তাহলে তোমাকে রাজ সাক্ষী করা হবে এবং তুমি নিজে কি পাবা? খালাস পাবা। তো এই রাজ সাক্ষীরে ইংরেজিতে বলে অ্যাপ্রুভার, APPROVER, APPROVER। এখন নরমালি যিনি মামলা দায়ের করে তিনি মামলার বিষয়বস্তু প্রমাণ করে, মানে তিনিই সাক্ষীদের হাজির করেন। আর আসামিরা ফৌজদারি মামলায় হচ্ছে শুধু কাঠগড়ায় দাঁড়াই থাকবে। তারা ইচ্ছা করলে ছাপায় সাক্ষী দিতেও পারে, নাও পারে। মামলা টোটালি প্রমাণের দায়ভার কার? বাদীপক্ষের। বুঝতে পারছেন? তো এখন বাস্তব জীবনে কিছু কিছু পরিস্থিতির তৈরি হয় যে ওই মামলায় ঘটনা ঘটছে বটে, কিন্তু কোনো সাক্ষী চাক্ষু প্রত্যক্ষ কোনো সাক্ষী নাই, পারিপার্শ্বিক সাক্ষ্য আছে কিন্তু প্রত্যক্ষ কোনো সাক্ষ্য নাই। যদি বলে পারিপার্শ্বিক সাক্ষ্য আর প্রত্যক্ষ সাক্ষী কি, ধরেন একদল লোক, 10 জন লোক, ডাকাত দল গ্রামের একটা বাড়িতে ডাকাতি করছে, ওই বাড়িতে লোকজনকে হত্যা করে চলে আসছে। তো গ্রামবাসী ওই ডাকাতের গাড়ি দেখছে, গুলিগুল্লার শব্দ শুনছে, কিন্তু বাড়ির ভিতরে যে কি হয়েছে এটা আর কোনো প্রত্যক্ষ কোনো সাক্ষী নাই। তাহলে এই জায়গায় ওই যে গ্রামবাসীরা যদি বলে, মামলায় যদি সাক্ষ্য দেয় যে
আমরা তো অমুক গাড়িতে যেতে দেখছি, সবার মুখে মুখোশ ছিল, দেখছি, কিন্তু কে কারে হত্যা করছে এটা আমরা দেখিনি। তাহলে এই গ্রামবাসীর এই সাক্ষ্যটা, এটা হচ্ছে আপনার পারিপার্শ্বিক সাক্ষ্য। মানে এই মামলা সরাসরি কি অপরাধ হয়েছে তারা কি চোখ দিয়ে দেখে নাই। এখন ডাকাত দলের লোকজন সামনে গিয়ে ধরা পড়ছে বটে, কয়েকদিন পরে ডাকাত দলরাই ধরা পড়ছে। এখন তারা 164 কি করতে বলেন, ধরেন আমরা ধরে নিলাম 164 তারা স্বীকারও করছে যে আমরা অমুক বাড়িতে ডাকাতি করছি, কিন্তু ফৌজদারি মামলার নেচার কি? আসামিরা স্বীকার করুক বা না করুক, মামলা তো হয়েছে ডাকাতদের বিরুদ্ধে। এখন মামলাটা প্রমাণ করবে কি? রাষ্ট্রপক্ষ। এখন রাষ্ট্রপক্ষের তো ওই যে খালি গাড়ির শব্দ কারা শুনছে, চিৎকার চেঁচামেচি কারা শুনছে, এইগুলো ছাড়া আর কোনো প্রমাণ নাই। তাহলে জানা যাচ্ছে যে এই লোকগুলো অপরাধ করছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ, মানে সাক্ষী যে দিবে, সাক্ষী দেওয়ার কি নাই, লোক নাই, মানে চাক্ষুষ কোনো সাক্ষী নাই। তো এই সকল পরিস্থিতিতে রাষ্ট্রপক্ষ গিয়ে ওই যে ডাকাত দলের যারা ছিল, দেখবে যে এর মধ্যে মন নরম কার, বা ওরে কারে একটু প্ররোচিত করে যে ওরে প্রস্তাব দেবে যে তুমি যা যা নিজে করছো প্লাস অন্যান্য যারা যারা করছে এগুলা যদি স্বীকার করে দাও, তাহলে অন্যরা সাজা পাবে, কিন্তু তুমি কি পাবা? খালাস পাবা। তোমার রাজ সাক্ষী বানানোর প্রস্তাব দেয়া হলো, তুমি কি রাজ সাক্ষী হবা কিনা? বুঝেন কিনা? এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে, এই মামলায় যে ওনার নাম কি, সাবেক আইজিপি কি আব্দুল্লাহ আল মামুন, ওনারা কি প্রস্তাব দিয়েছে? রাজ সাক্ষী প্রস্তাব দিয়েছে। একটা জিনিস মনে রাখবেন, রাজ সাক্ষী কখন লাগে? যে জায়গায় নর্মাল সাক্ষীর অভাব, মানে আসল সাধারণ সাক্ষী দিয়ে ওই মামলা প্রমাণ করা যাচ্ছে না, বিশেষ পরিস্থিতিতে দরকার হয় কারে? রাজ সাক্ষী। তাহলে এই ক্ষেত্রে এই যে সরকার বা রাষ্ট্রপক্ষ যারা প্রস্তাব দিল যে তুমি রাজ সাক্ষী হও এবং প্রকৃত সত্য যদি তুমি প্রকাশ করে দাও, তাহলে তুমি পাবা খালাস আর অন্যরা পাবে কি? শাস্তি। বুঝেন কিনা? তাহলে এই যে রাজ সাক্ষীর বিচার পদ্ধতি, এই সম্পর্কে আলোচনা করছে 337 থেকে কত 339। এবং এই আমাদের দেশের এই যে ধরেন শেখ হাসিনার মামলায় এই যে উনারে যে রাজ সাক্ষীরে মানে যদি আপনি রাজ সাক্ষী হিসেবে মানেন, তাহলে তারে খালাস দিতে হবে, হয় খালাস দিবেন, আর রাজ সাক্ষী হিসেবে না মানলে তারে দিবেন কি? শাস্তি। কিন্তু উনারে করছে কি, যে উনারে রাজ সাক্ষী বানাইছে, আবার উনারে খালাস না দিয়ে 5 বছর কি দিছে? কারাদণ্ড দিছে। এখন উনি করবে কি, 2-1 বছর সাজা খাটার পরে দেশ যখন একটু নরম সরম হবে, তখন উনি হাইকোর্টে গিয়ে একটা রিট করবে যে আমার যে সাজা দিছে এই সাজা কি অবৈধ, অবৈধ। পরে ওনারে কয়দিন পরে ওই সাজা বাতিল করে দিয়ে ওনারে কি করে দিবে? বের করে দিবে। তো যাই হোক, এই হচ্ছে বিচারের ক্ষেত্রে ফাঁক ফুকর রেখে এই কাজ করছে। তাহলে আমরা ফৌজদারি কার্যবিধিতে রাজ সাক্ষীর বিচার পদ্ধতি আছে 337 থেকে 339। এখন একটা কথা শুনেন, একটু বিস্তারিত আলোচনা করি, সময় কম থাকলে এসব কথা বলা যায় না। দুষ্কর্মের সহযোগী আর রাজ সাক্ষী, এটা আপাতত এক মনে হলো, প্রকৃতপক্ষে এক না। দুষ্কর্মের সহযোগী কাকে বলে? দুষ্কর্মের সহযোগী মানে হলো ওই যে 10 জন ডাকাতি করছে, তাদের একজনের সাথে আর একজনের সম্পর্ক কি? দুষ্কর্মের সহযোগী। কিন্তু যে দুষ্কর্মের সহযোগী নিজের দোষ স্বীকার করে সাক্ষ্য দিতে, অন্যের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, সরকার যারা প্রস্তাব দিচ্ছে সেই হবে কি? রাজ সাক্ষী। এবং রাজ সাক্ষী যখন সাক্ষ্য দিবে, তখন তারে আবার অপরপক্ষ এসে কি করবে? জেরা করার সুযোগ পাবে। বুঝতে পারছেন? তাহলে দুষ্কর্মের সহযোগী শুধুমাত্র নিজের দোষটা কাঠগড়ায় দাঁড়াইয়ে তখনই স্বীকার করে যখন সে কি হয়? রাজ সাক্ষী হয়। আর এছাড়া এমনি যদি দুষ্কর্মের সহযোগী দোষ স্বীকার করতেই চায়, তাহলে সেটা বিচারিক পর্যায়ে করে না, সেটা করে 164 এর মাধ্যমে। বুঝেন কিনা? তো এই জন্য দুষ্কর্মের সহযোগী আর রাজ সাক্ষী কিন্তু এক জিনিস না। দুষ্কর্মের সহযোগী কখনো কখনো রাজ সাক্ষী হতে পারে। একটু পড়ি দেখেন, 337 ও 338 ধারায় সত্য সাক্ষ্যদানের শর্ত সাপেক্ষে দুষ্কর্মের সহযোগীকে ক্ষমা করার বিধান করা হয়েছে। দুষ্কর্মের সহযোগী বা গোল দিবেন রাজ সাক্ষীর বিচারের পদ্ধতি, গোল দিবেন 339 ক ধারায় আলোচনা করা হয়েছে। যদি বলে যে রাজ সাক্ষীর বিচারের পদ্ধতি কত ধারায় আলোচনা করছে? 339 ক। যদিও এই জায়গা বলছে দুষ্কর্মের সহযোগী বা রাজ সাক্ষী, দুষ্কর্মের সহযোগীর ইংরেজি হচ্ছে অ্যাকমপ্লাইস, আর রাজ সাক্ষীর ইংরেজি আমি একটু আগে বললাম, কি বলেন? অ্যাপ্রুভার। অপরাধের সহযোগীকে বা দুষ্কর্মের সহযোগীকে এই শর্তে ক্ষমা করা হয় যে সে অপরাধ সম্পর্কে, আন্ডারলাইন করবেন, তার জানা সম্পূর্ণ এবং সত্য ঘটনা সমূহ প্রকাশ করবে।
তাহলে প্রথমে আমার যেটা মনে রাখতে হবে, আন্ডারলাইন করবেন যে 337 ধারায় অপরাধের সহযোগীকে ক্ষমা করতে পারে, আন্ডারলাইন করবেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে 300 পরীক্ষার প্রশ্ন আসবে যে দুষ্কর্মের সহযোগীরে বা রাজসাক্ষীরে ক্ষমা করতে পারে 337 ধারায় কে কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। 337 ধারায় ম্যাজিস্ট্রেট অপরাধের, আন্ডারলাইন করবেন, তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে, এটা বিবিএ পরীক্ষার প্রশ্ন আসবে যে 337 ধারায় রাজসাক্ষীরে ক্ষমা প্রদর্শন করতে পারে কখন? তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে। সাক্ষ্য প্রমাণ প্রাপ্তির জন্য অপরাধের সহযোগীকে এই শর্তে ক্ষমা করতে পারে যে উক্ত সহযোগী অপরাধ সম্পর্কিত তার জানা সম্পূর্ণ এবং সত্য ঘটনা সমূহ কি করবে? প্রকাশ করবে। তাহলে মনে রাখবো 337 ধারায় ক্ষমা করতেছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কখন? তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে। অপরদিকে আন্ডারলাইন করবেন 338 ধারায়, 338 ধারায় যে দায়রা আদালত মামলা বিচার করছে, যে দায়রা আদালত মামলার বিচার করছে সেই দায়রা আদালত অপরাধীর সহযোগীকে ক্ষমা করতে পারে বা ক্ষমা করার নির্দেশ দিতে পারে। দায়রা আদালত মানে কি? দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, বা এই যে দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অপরাধের সহযোগীকে ক্ষমা করতে পারে। তাহলে 37-এ পারতেছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, 38-এ পারতেছে দায়রা আদালত প্লাস সিজিএম বা কে সিএম। 338 ধারা অনুসারে অপরাধের সহযোগীকে ক্ষমা করতে পারে, গোল দিবেন, রায় প্রদানের পূর্বে যে কোনো সময়। এখন আপনার কাছে একটু খটকা লাগবে যে 37-এ বললো তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে, আর 38-এ বললো রায় প্রদানের পূর্বে যে কোনো সময়। তাহলে এই জায়গাও তো বলতে পারতো তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে। এই জায়গায় বলে নাই কেন? কারণ দায়রা আদালত তো অনুসন্ধান করতে পারে না। দায়রা আদালতে একটা মামলা যায় কোন পর্যায়ে? বিচারের পর্যায়ে। বুঝতে পারছেন? তাহলে 37-এ আছে তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে, আর 38-এ ক্ষমা প্রদর্শন করবে কখন? রায় প্রদানের পূর্বে যে কোনো সময়। তাহলে আমার পরীক্ষায় প্রশ্ন আসবে যে 337-এ ক্ষমা করে কে কে, আর 338-এ ক্ষমা করে কে কে? 337-এ করে কোন সময়, 338-এ করে কোন সময়? এই মদিনা সুলতানা, আপনি বলেন তো তাহলে রাজসাক্ষী আপনার দৃষ্টিতে আপনি কি বুঝছেন বলেন তো? রাজসাক্ষী কে? তারা দরকার নাই, এমনি বলেন যে রাজসাক্ষী আপনি যা পারেন বলেন, সমস্যা নেই। রাজসাক্ষী কি? পারবেন, বলেন, আপনার টেনশনের কিছু নাই। আমরা এমনিতে ক্লাসরুমে যেভাবে বলতে বিব্রত বোধ করি, টেনশন করি, এই জায়গায় সেরকম কোনো পরিস্থিতি না। আপনি ভুল হোক যা পারেন বলেন। ধরেন আপনার কি বাচ্চা আছে? সে কথা বলতে পারে তো? তখন সে জিজ্ঞেস করছে আপনারে যে মা রাজসাক্ষী কি? এখন তারে তো একটা বুঝ দিতে হবে না? যদি বলে যে জানি না, তাহলে আবার সে আপনারে অপমান করতে পারে যে পরে কি জানো না, মানে এত পড়ালেখা করছে জানো না। তার তো একটা বুঝ দিতে হবে, সেই বুঝি আমাদের দিন যে রাজসাক্ষী কি। ধরেন এই জায়গা অন্যান্য যারা আছে সবাই কোর্টে যান, মক্কেল আপনাদের কাছে আসে, মক্কেলের কাছে কি বলবেন আমি জানি না? তাহলে মক্কেল জীবনেও তো আপনার কাছে কত কথা বলে ধরে আনা যায় না, তারা যদি বলেন যে আমি জানি না তাহলে তো কাজই হবে না। তো এটা পাবেন। এই তাহমিনা, রাজসাক্ষী কি বলেন তো? অপরাধের সহায়তাকারী বা অপরাধের যে নিজের অপরাধের সহায়তাকারী তো দুষ্কর্মের সহযোগী, তাহলে কেন আমি বলি অপরাধের সহযোগী যে তারা তো দুষ্কর্মের সহযোগী, কেন তারা রাজসাক্ষী বলবো? যদি সে দোষ স্বীকার করে যে দোষ স্বীকার তো দুষ্কর্মের সহযোগীও করে। যদি বলে যদি বলে যে ক্ষমা করে, সাধারণ বলতে পারতেছিলাম বলেন নির্মল, বলেন। রাজার যে সাক্ষী, একটা ঘটনা ঘটছে, হ্যাঁ, এই ঘটনা ঘটছে যে ওই আজকে ওই দেখেন এখন ওই ঘটনার জন্য দেশকে আসলে ওই যে যারা আসে তাদের মনে করে রাষ্ট্রপক্ষ বললো যে এই ঘটনা কিভাবে কি ঘটছে, যদি তুমি পদের ভিতরে যারা আসছে কি প্রবাসে বললাম কি যে এই ঘটনা ঘটছে তুমি please বলো। আর তুমি তো ওনার তো স্বীকার করে
যার যারা আসামি আছে তাদের দোষ অলরেডি সব সত্য কথা বলবে। 2015 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটা সংশোধনী আসছে, বলছে যে ধর্ষণের মামলায় প্রত্যক্ষ সাক্ষ্যের দরকার নাই, ধর্ষণের মামলায় পারিপার্শ্বিক সাক্ষ্য বা মেডিকেল সার্টিফিকেটের উপর ভিত্তি করেও সাজা দিলে সেই সাজা অবৈধ হবে না। মানে হলো যে ধর্ষণ যখন করা হয়েছে, সংগঠিত হয়েছে, তখন ধরেন কোনো সাক্ষী তো ওই জায়গা নাই, তাহলে ওখানে পারিপার্শ্বিক সাক্ষ্য মানে কেউ প্রত্যক্ষ তো দেখে নাই, কিন্তু অন্যান্য যে সাক্ষ্য মেডিকেল সার্টিফিকেট বা অন্যান্য এইগুলোর উপর ভিত্তি করেও তারা কি দেওয়া যাবে, সাজা দেওয়া যাবে। এটা কি হবে না, বেআইনি হবে না। তাহলে এই কথা বলতেছি এই কারণে যে অনেক ক্ষেত্রে এমন পরিস্থিতির উদ্ভব হয় যে যে জায়গায় ওই অপরাধটার সাক্ষী শুধু অপরাধীরাই, চাক্ষুষ কোনো সাক্ষী নাই, তাহলে সেই পরিস্থিতিতে একজনকে কি বানানো দরকার, রাজ সাক্ষী, সে যাতে নিজে বাঁচার উদ্দেশ্য, নিজে বাঁচার জন্য অন্যদের দোষ, নিজের দোষ কি করে স্বীকার করে। আসেন আমরা জেনে রাখা ভালোতে আসি। তাহলে আমরা মনে রাখবো প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ক্ষমা করে 37, আর দায়রা আদালত সিজিএম সিএমএম ক্ষমা করে 38। জেনে রাখা ভালো, দেখেন যে সহযোগীকে যে সকল শর্তে ক্ষমা করা হয়েছে আন্ডারলাইন করেন। পাবলিক প্রসিকিউটর যদি মত প্রকাশ করে যে, আন্ডারলাইন করবেন, মানে যারে ক্ষমা করা হয়েছে পাবলিক প্রসিকিউটর যদি মত প্রকাশ করে যে উক্ত ব্যক্তি ক্ষমার শর্তসমূহ পালন করেনি, তখন আদালত উক্ত অপরাধীর বিচার করতে পারে। এখন যারে ক্ষমা প্রদর্শন করা হলো, পিপি যদি সার্বিক দিক পর্যালোচনা করে আদালতে জানায় যে এর ওনার তো বাপ বলো না, এ ঠিকঠাক ভাবে বলে না, এর পেটে আরো কথা আছে, তাইলে আবার রাজ সাক্ষী বাদ, তারা আবার কি অপরাধী হিসেবে বিচার শুরু করবে। তাহলে রাজ সাক্ষী হওয়া কিন্তু ডেঞ্জারাস। মানে আমি সব বললাম, বলার পরে আবার পিপি যদি এসে বলে যে না এই তুমি ঠিকঠাক ভাবে বলে নাই, তাহলে কিন্তু আবার অপরাধী হিসেবে আমার কি হবে, বিচার শুরু হবে। বলছে কত ধারায়, 339। যদি বলে ঠিকঠাক ভাবে বলি নাই, তাহলে বক্তব্যটাকে তাহলে বিচারের ক্ষেত্রে ব্যবহৃত করে। আচ্ছা, এটা বিবেচনা করতে পারে। দেখেন এখন আমরা চলে আসি যে দুষ্কর্মের সহযোগীকে বিচারের সময় বিচারিক আদালত, দায়রা আদালত বা ম্যাজিস্ট্রেট আদালত দুষ্কর্মের সহযোগীকে প্রশ্ন করবে যে, এখন প্রশ্ন করতেছে আদালত, প্রশ্ন করবে যে আন্ডারলাইন করবেন, তাকে যে শর্তে ক্ষমা করা হয়েছে সে সেই সকল শর্তসমূহ প্রতিপালন করেছে কিনা। 339-এর ফাংশন কার, পিপির। আর 339-এর কতে জিজ্ঞেস করতেছে আদালত যে তোমারে যে শর্তসমূহ দেওয়া হয়েছিল তুমি কি এটা ঠিকঠাক পালন করছো কিনা। যদি সে দাবি করে যে সে উক্ত শর্তসমূহ প্রতিপালন করেছে, সে যদি বলে যে হ্যাঁ আমি ঠিকঠাক ভাবে প্রতিপালন করেছি, তখন আদালত রায়ের পূর্বে নির্ধারণ করবে যে আসামি ক্ষমার শর্তসমূহ মান্য করেছে কিনা। এবং আদালত যদি মনে করে যে আসামি উক্ত শর্তসমূহ মান্য করেছে, তাহলে আসামিকে গোল দিবেন 339 ধারায় খালাসের আদেশ দিবেন। একটু আগে খালাসের মধ্যে আমরা পাইছি না 339 ক, তাহলে 339 কতে কারে খালাস দিচ্ছে, রাজ সাক্ষীরে। তাহলে আমি মনে রাখবো কি হবে, রাজ সাক্ষীর বিচার পদ্ধতি 337 থেকে 339 ক। 37-এ ক্ষমা করতেছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তদন্ত অনুসন্ধান বিচারের যে কোনো পর্যায়ে। 38-এ ক্ষমা করতেছে দায়রা আদালত, সিজিএম বা সিএমএম, রায় প্রদানের পূর্বে যে কোনো সময়। 39-এ পিপি রাজ সাক্ষীর পরীক্ষা করতেছে। আর 339 কতে আদালত পরীক্ষা করে যদি দেখে যে না সে ঠিকঠাক ভাবে ক্ষমা শর্ত প্রতিপালন করেছে, তাহলে তাকে খালাস দিবে 339 কতে। 339 বলেন তো এই খালাসের বিরুদ্ধে প্রতিকার কি, ফৌজদারি কার্যবিধিতে খালাস হলেই প্রতিকার কি। তো এখানে 4 নম্বর প্রশ্নটা একটু পড়ি, দেখেন 4 নম্বর প্রশ্ন যে দায়রা আদালতে বিচারাধীন কোনো মামলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কোনো ব্যক্তিকে আদালত ক্ষমা মঞ্জুর করতে পারে কিসের উদ্দেশ্যে, সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে। 5 নম্বর প্রশ্নটা ভিভিআই, আমরা ভেতরে পড়ি নাই বাট এটা গুরুত্বপূর্ণ। দেখেন যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা কোনো প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট অপরাধীর সহযোগীকে অপরাধটির তদন্ত অনুসন্ধান বা বিচারের পূর্বে যে কোনো পর্যায়ে ক্ষমা করতে পারে যদি অপরাধটি দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য হয়, অপরাধটির শাস্তি 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় হয়, দণ্ডবিধি 211 ধারার অধীন কোনো অপরাধ যা 7 বছর পর্যন্ত হতে পারে। উপরের কি বলেন সবগুলো, এটা আমরা ভেতরে পড়ি নাই, এটা বিবিআই মানে 337 ধারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট ক্ষমা করতে পারে এমন অপরাধ যে অপরাধটা দায়ের আদালত কর্তৃক বিচারযোগ্য, অথবা যে অপরাধটার শাস্তিগত 10 বছর, অথবা দণ্ডবিধি 211 ধারার অধীন কোনো অপরাধ যা 7 বছর পর্যন্ত হতে পারে। এই সকল ক্রাইটেরিয়া যদি পূর্ণ হয় তাহলে এই ক্ষমা করতে পারে 337 ধারায়। তো এই জায়গা বাদ বাকি যা আছে কষ্ট করে সব পড়ে ফেলবেন। চলে আসি রাজসাক্ষী নিয়ে। তো রাজসাক্ষী নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলেন। এই জায়গায় একটা কথা লিখে রাখেন, টেন্ডার অফ পার্ডন 337 ধারা সমান সমান লেখেন টেন্ডার অফ পার্ডন, TENDER, টেন্ডার, TENDER, টেন্ডার অফ পার্ডন, PARDON। টেন্ডার, TENDER, টেন্ডার অফ PARDON, টেন্ডার অফ পার্ডন কত ধারায় আছে? 337। বাংলা লেখেন ক্ষমা প্রদর্শন। যদি এভাবে আসে যে টেন্ডার অফ পার্ডন কত ধারায় আছে? 337 ধারায়। আসামির অনুপস্থিতিতে বিচার, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, আসামির অনুপস্থিতিতে বিচার। এই ধারাটা 2025 সালে সংশোধন করছে। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হলো যে যার বিরুদ্ধে মামলা হয়েছে সে জীবনেও কোর্টে আসে নাই, বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তার জীবনেও গ্রেফতার করতে পারে না। এখন তার জন্য তো ওই মামলার বিচার থমকে থাকবে না, তখন তারে সুযোগ দেওয়া হয় যে তার প্রতি হুলিয়া দেওয়া হয় 87 ধারায়। হুলিয়ার সাথে সাথে 88 ধারায় সম্পত্তি কি করা হয়? শান্তিতে বলে ক্রোক করা হয়। হুলিয়া দিছে আসে নাই, ক্রোক করছে আসে নাই, সর্বশেষ তারে 339B ধারায় বললো যে তোমার এই যে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হলো এই সময়ের মধ্যে তুমি আসবা, তারপরেও যদি না আসো তাহলে আর তোমার দরকার নাই, তোমার অনুপস্থিতিতেই বিচার শুরু হবে, 339B। বাট বর্তমানে এই 87-88 ধারার বিধান মান্য করার প্রয়োজন নাই। আগে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার ক্ষেত্রে অবশ্যই 87 ফলো করবে, 88 ফলো করবে, তারপরে 339B। আর বর্তমানে 87-88 ফলো না করলেও চলবে, সরাসরি অনুসরণ করবে কত? 339B। আগে 339B তে বলা ছিল বহুল প্রচারিত বাংলা জাতীয় দৈনিক দুইটাই, অ্যাটলিস্ট দুইটাই। আর বর্তমানে হলো বহুল প্রচারিত বাংলা জাতীয় দৈনিক কয়টা? একটা। এবং সেই সাথে সাথে জনপ্রিয় ওয়েবসাইট গুলিতেও দিতে পারে, জেলা ও দায়রা জজের ওয়েবসাইট, জেলা ম্যাজিস্ট্রেটের ওয়েবসাইট, সেই জায়গা দিতে পারে যে অমুক হস্তে ফেরারি, নির্মল ফেরারি আসামি, তারে ধরিয়ে দিন, বা নির্মল তুমি ফিরে আসো আমাদের মাঝে, এরকম দিতে পারে। তাহলে বর্তমানে পত্রিকা কয়টা? একটা। আগে ছিল কয়টা? দুইটা। আগে 87-88 মান্য করা কি ছিল? বাধ্যতামূলক। আর এখন কি? বিবেচনামূলক। দেখেন একটু পড়ি, দেখেন। আর এই কেউ টিয়া পড়েন না যেন, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। আচ্ছা দেখেন, ফৌজদারি কার্যবিধি 339 খ ধারায় আসামির অনুপস্থিতিতে বিচার, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। যে ক্ষেত্রে অনুপস্থিতিতে বিচার করা যায়, দেখেন ফৌজদারি কার্যবিধি 339 খ ধারায় ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচার করা যেতে পারে, যথা ফৌজদারি কার্যবিধি 27 এবং 88 ধারায় আবশ্যিক বিধানসভা প্রতিপালন করা হয়েছে, বর্তমানে আবশ্যিক নাই, এখন এগুলো প্রতিপালন করার কি বিবেচনামূলক। এটা দরকার নেই, আমরা সরাসরি অনুপস্থিতিতে বিচারের পদ্ধতি, অভিযুক্তকে হাজিরার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি, এই জায়গা চলে আসেন সরাসরি, অভিযুক্তকে হাজিরার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি। এই জায়গা যদি দেখেন যে আসামির অনুপস্থিতিতে বিচার শুরুর পূর্ববর্তী শর্ত হলো আসামিকে হাজির হওয়ার জন্য ব্যাপক প্রচার আছে, এমন দুইটি জাতীয় দৈনিক বাংলা, বর্তমানে কি একটি, এবং এটার সাথে সাথে বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিতে পারে, ওয়েবসাইটে। আর যেটা আবার মনে রাখতে হবে যে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া তার ক্ষেত্রে প্রযোজ্য না যে একবার জামিনে মুক্তি পাইছে, যে একবার হাজির হয়েছে। একবার জামিন পাওয়ার পর বা একবার গ্রেফতার হওয়ার পরে জীবনেও যদি সে আর হাজিরা না দেয়, তার ক্ষেত্রে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার বিধানাবলী প্রযোজ্য হয় না। তাহলে আমরা মনে রাখবো ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া কত? 339B। বিগত বছরের প্রশ্ন যদি দেখেন,
আসামির অনুপস্থিতিতে বিচার সংক্রান্ত বিধানটি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের কোন ধারায় আছে? 339B। তারপরে দেখেন যে আসামির অনুপস্থিতিতে বিচার করার জন্য কমপক্ষে কয়টি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন প্রকাশিত হইতে হবে? কয়টা? আগে ছিল 2টা, বর্তমানে কয়টা? একটা। তাহলে 339A তে আছে রাজসাক্ষীরে খালাস, 339B তে আছে কি? অনুপস্থিত আসামির অনুপস্থিতিতে বিচার। এখন আমরা চলে আসবো দেখেন মামলা নিষ্পত্তির সময়, ধারা 339 গ। আমরা এর আগে পুলিশ কর্তৃক তদন্তের সময় পাইছিলাম, তদন্তের সময় 167(5)-এ 120 দিন, মনে আছে? আর এটা হলো মামলা নিষ্পত্তির সময়। দেখেন টাইম ফর ডিসপোজাল অফ কেসেস, ডিসপোজাল শব্দের অর্থ হলো নিষ্পত্তি, বলেন যে ডিসপোজ করে দিছে, ডিসপোজ মানে কি? নিষ্পত্তি। টাইম ফর ডিসপোজাল অফ কেসেস এটা আছে ধারা কত? 339 গ। 339 গ ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট গোল দিবেন, ম্যাজিস্ট্রেট কোন মামলার বিচার শেষ করবে, গোল দিবেন 180 দিনের মধ্যে। ম্যাজিস্ট্রেট শেষ করবে কতদিন? 180 দিন। এবং দায়রা কোর্ট কোন মামলার বিচার শেষ করবে 360। এটা ভিভিআই, ম্যাজিস্ট্রেট শেষ করবে 180, দায়রা কোর্ট শেষ করবে কত? 360। মামলার বিচার নিষ্পত্তি করার এই সময় আদালতের জন্য আদেশ সূচক, আদেশ সূচক কেটে লেখেন নির্দেশ সূচক। ডিরেক্টরি মানে হলো নির্দেশ সূচক, নির্দেশ সূচক মানে হলো মানলে মানবা, না মানলে নাই, মানতে সে বাধ্য না। বুঝছেন? আদেশ সূচক কেটে নির্দেশ সূচক লিখছেন। আচ্ছা, এখন আমরা যদি পড়ি, এই যে দেখা গেল যে ম্যাজিস্ট্রেট 180 দিনের মধ্যে বিচার শেষ করতে পারে নাই, বা দায়রা জজ 360 দিনের মধ্যে বিচার শেষ করতে পারে নাই, তাহলে কি হবে? তাহলে আসামি যদি কারাগারে থাকে, আসামি কি দিবে? জামিন দিবে। এই যে দেখেন যে 339 গয়ের 1 ধারায় উল্লেখিত সময়ের মধ্যে মামলার বিচার নিষ্পত্তি করতে না পারলে আন্ডারলাইন করবেন, এবং অভিযুক্ত যদি গোল দিবেন জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত হয়। জামিন অযোগ্য কেন লিখলো জানেন? কারণ জামিনযোগ্য হইলে তো তারা জামিন চাওয়ার সাথে সাথেই দিয়ে দেবে, তাহলে আদালত তার সন্তুষ্টি অনুসারে অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে পারে। আর 167(5) ধারা বিধান করা হয়েছে 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে না করতে পারলে ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে পারে। তাহলে দেখা গেলো যে ম্যাজিস্ট্রেট আদালত 180 দিনের মধ্যে বিচার শেষ করতে পারে নাই, ব্যারিস্টার সুমন এখনো কারাগারে আছে, ম্যাজিস্ট্রেট আদালত দেখা গেলো 180 দিনের মধ্যে বিচার শেষ করতে পারে নাই, তাহলে আপনি বলতে পারেন যে 180 দিনের মধ্যে যেহেতু বিচার শেষ করতে পারেন নাই, আমার জামিন দেওয়া উচিত। এখন আবার তারা বলতে পারবেন না যে আপনার জামিন দিতেই হবে, দিবে কি দিবে না এটা ওনার বিবেচনামূলক ক্ষমতা। তো এখানে একটা কথা লেখেন, দণ্ডবিধি 400-401 ধারা, দণ্ডবিধির 400-401 ধারার অপরাধের ক্ষেত্রে, দণ্ডবিধির 400 ও 401 ধারার অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধি 400-401 ধারার অপরাধের ক্ষেত্রে 339 গ ধারায় জামিন দিবে না। দণ্ডবিধি 400-401 ধারার অপরাধের ক্ষেত্রে কি বললাম বলেন? 339 গ ধারায় জামিন দিবে না। 400 আর 401 ধারায় কি আছে জানেন? 400 ধারায় আছে ডাকাত দলের সদস্য, আর 401-এ চোর দলের সদস্য। ওনাদের বিশেষ সম্মানে ভূষিত করছে যে আপনাদের বিচার শেষ না হলেও আপনারা 167(5)-এর সুবিধা পাবেন না, আর 339 গ এর সুবিধা পাবেন না। আমরা আজকে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। দেখেন বিগত বছর প্রশ্ন যদি পড়ি যে একজন ম্যাজিস্ট্রেটকে মামলা প্রাপ্তির 1.5 দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে, কতদিন? 180। আর দায়রা আদালতকে 360। সেলফ প্র্যাকটিসে অনেক প্রশ্ন আছে, এগুলা পড়বেন। তো তার মধ্যে 5 নম্বর প্রশ্নটা ভিভিআই, এটা একটু পড়ি দেখেন। আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে আসামিকে হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে পারবে কে? পারবে বিচারিক আদালত, যে কোনো ফৌজদারি আদালত। এটা হলো নালিশ অপরাধ আমলে গ্রহণকারী আদালত। এই যে পত্রিকায় বিজ্ঞপ্তি, এটা কে দিবে? কগনিজেন্স কোর্ট, আমলি আদালত। কে দিবে বলেন?
আমলি আদালত, এগুলো ভাইবারও প্রশ্ন। ভাইভাতে জাস্ট এতটুকু জিজ্ঞাসা করে যে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া কত দাঁড়ায়? 339 খদা বা বিধারায়। তাহলে এই যে পত্রিকায় বিজ্ঞপ্তি, কোন পত্রিকায় দিবে? জাতীয় দৈনিক হতে হবে কি বাংলা। আমাদের আনোয়ারুল হক সাহেবের পত্রিকায় দিলে কিন্তু হবে না, জাতীয় দৈনিক হতে হবে, বাংলা হইতে হবে। আচ্ছা, সব শেষের প্রশ্নটা দেখেন, ম্যাজিস্ট্রেট কর্তৃক 180 দিন এবং দায়রা কোর্ট কর্তৃক 360 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করার বিধান, এই জায়গা বলছে আদেশ সূচক। এটা কেটে ওই যে 1 করে দেন নির্দেশনামূলক, ঠিক আছে? কারণ আদেশ সূচক হলে তারা ওর ভিতরে দিতে বাধ্য থাকতো, বুঝলেন? হ্যাঁ। তো আজকে আপনাদের এই পর্যন্তই, ভালো থাকবেন। আগামীকাল তো পড়া নেই, শুক্রবার 4:30 পড়া আছে, ওই সময় চলে আইসেন। শুক্রবারে আমরা 40 মার্কের ক্লাস টেস্ট, এবং শুক্রবারের যে পড়া এটা ওই ইয়া থেকে পড়ে আসবেন, ওই 241 থেকেই পড়বেন। 241 থেকে আজকে পর্যন্ত প্লাস ওই দিন যা পড়বো সেটা। ওই দিন কি করবো? ওই দিনে যা পড়বো না ক্লাস, মানে ওই ক্লাস থেকেও পাবেন। 241 থেকে, হ্যাঁ বাকি সব না। 241 থেকে 339 গ প্লাস ওই দিন যা পড়বো। আর ওই দিনের গুলা তো ওই দিনই মনোযোগ দিয়ে শুনলেই পারবেন। তো অনলাইনে যারা আছেন কোনো প্রশ্ন থাকলে করেন, নাহলে ভালো থাকেন। আবারও বলি, যারা যারা ভর্তি হন নাই তারা চেষ্টা করেন ভর্তি হওয়ার। এটারে আদেশ সূচক হিসেবে নিয়ে, নির্দেশ সূচক না। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।